বিবিএ প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, মিস্টার অ্যান্ড মিসেস স্মার্ট লার্নিং চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হিসাববিজ্ঞানের ধারণা সমূহ বা অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন নিয়ে। হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ। হিসাব বিজ্ঞানের যাবতীয় কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পাদনের জন্য শুরুতেই কিছু অনুমান করে নেওয়া হয়, যা হিসাব বিজ্ঞানের ধারণা বা পূর্বানুমান নামে পরিচিত। এখন আমরা এমন চারটি ধারণা বা পূর্বানুমানের ব্যাখ্যা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 1. আর্থিক মূল্যের একক ধারণা। এ ধারণা অনুযায়ী, যেসব ঘটনা আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য, শুধুমাত্র সেসব ঘটনাকেই হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু যেসব ঘটনা অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য নয়, তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাবে না। এই ধারণা অনুযায়ী, ব্যবসায়ের প্রতিটি ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। আর্থিক ঘটনা না হলে তা লিপিবদ্ধ করা যাবে না। ব্যবস্থাপকের সুনাম, ম্যানেজারের মৃত্যু বা নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না বলে হিসাববিজ্ঞানে এই ঘটনা সমূহ হিসাবভুক্ত হয় না। উদাহরণ: বেতন বাবদ কর্মচারীদেরকে 5,000 টাকা প্রদান করা হলো এবং পণ্য বিক্রয় করে নগদে 10,000 টাকা পাওয়া গেল। উক্ত লেনদেন দুইটি অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য বিধায় হিসাবের বইতে লিপিবদ্ধ হবে। পক্ষান্তরে, প্রতিষ্ঠানের দক্ষ ম্যানেজার মারা গেছে। এ ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি সাধন হলেও এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বলে হিসাবের বইতে ঘটনাটি লেখা হবে না। 2. ব্যবসায় সত্তা ধারণা বা ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। এ ধারণা অনুযায়ী, প্রতিষ্ঠানের এবং মালিক সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র বা দুটি পৃথক সত্তা হিসেবে বিবেচিত হয়। ব্যবসায় সত্তা ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে গণ্য করা হয়। মালিক ব্যবসায়ে যে মূলধন সরবরাহ করে থাকে তা মালিকের কাছে ব্যবসায়ের একটি দায় হিসেবে বিবেচিত হয়। ফলে, মালিক ও প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত লেনদেনগুলোকে পৃথক বা আলাদা লেনদেন ধরে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এ ধারণার ওপর ভিত্তি করেই হিসাব সমীকরণ, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব তত্ত্বটি পরিপূর্ণতা পেয়েছে। এই ধারণা অনুযায়ী, প্রতিষ্ঠানের ও মালিক পৃথক সত্তা। একমালিকানা, অংশীদারি বা কোম্পানি যে ধরনের প্রতিষ্ঠানই হোক তা ব্যবসায় থেকে পৃথক সত্তা হিসেবে বিবেচিত হবে। মালিক প্রদত্ত যে কোনো অর্থ, সম্পদ বা তহবিল ব্যবসায় মালিকানা সত্ত্ব হিসাবে লিপিবদ্ধ হবে। উদাহরণ: নুজহাত তার ব্যবসায় প্রতিষ্ঠানে মোট 10 লক্ষ টাকা বিনিয়োগ করলেন এবং তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে 50,000 টাকা উত্তোলন করলেন। হিসাব সত্তার কারণে নুজহাতের বিনিয়োগ 10 লক্ষ টাকা, ব্যবসায়ের মূলধন এবং নুজহাত কর্তৃক উত্তোলিত 50,000 টাকা ব্যবসায়ের উত্তোলন। মূলধন ও উত্তোলন প্রতিষ্ঠানের হিসাবের বইতে মালিকের সত্ত্ব হিসেবে বা মালিকানা সত্ত্ব হিসাবে লিপিবদ্ধ করা হবে। 3. চলমান প্রতিষ্ঠানের ধারণা বা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। এ ধারণা অনুযায়ী, এরূপ অনুমান করা হয়ে থাকে যে, মেয়াদি প্রতিষ্ঠানের ছাড়া অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমূহ অনন্তকাল পর্যন্ত চলবে। অর্থাৎ, অনির্দিষ্ট দীর্ঘ সময়ের জন্য ব্যবসা পরিচালিত হবে, বিবেচনা করে ব্যবসায় প্রতিষ্ঠানের আরম্ভ করা হয়। এ ধারণা অনুযায়ী, সম্পদ সমূহকে চলতি ও স্থায়ী এবং দায় সমূহকে চলতি ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়। আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় ভাগে ভাগ করা হয়। সম্পদের মূল্য অবসায়ন মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে দেখানো হয়। অগ্রিম প্রদত্ত খরচের আদায় মূল্য না থাকা সত্ত্বেও তাকে খরচ হিসেবে বিবেচনা না করে সম্পদ হিসেবে বিবেচনা করে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ দিকে দেখানো হয়। হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিক্রিত থাকে তাকে সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। 4. হিসাবকাল ধারণা বা পিরিয়ডিক্যাল অ্যাজাম্পশন।
চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, যদিও প্রতিষ্ঠান অনন্তকাল চলতে থাকবে বলে ধরে নেওয়া হয়, তারপরও একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ফলাফল জানতে চায়। তাই প্রতিষ্ঠানের অনন্ত সময়কালকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, যা এক একটি হিসাবকাল বলে পরিচিত। এই ধারণা অনুযায়ী, হিসাবকালকে সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর ইত্যাদি সময়কাল ধরা হয়ে থাকে। এই ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের প্রত্যেক হিসাবকালের আয়ের উপর কর প্রদান করা হয়। হিসাবকাল শেষে শেয়ার মালিকদেরকে মুনাফার অংশ হিসাবে লভ্যাংশ প্রদান করা হয়। হিসাবকাল অনুযায়ী বিনিয়োগ বা ঋণের উপর সুদ নির্ণয় ও হিসাবভুক্ত করা হয়। হিসাবকাল অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচো ধার্য ও হিসাবভুক্ত করা হয়। হিসাবকাল শেষে নামিক হিসাবের জেরগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হয়। উত্তোলন হিসাব বন্ধ বা মূলধনে স্থানান্তর করা হয়। একটি নির্দিষ্ট হিসাবকালের মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলোকে আয় বিবরণীতে স্থানান্তর করে লাভ ক্ষতি নির্ধারণ করা হয়। এতক্ষণ আমরা তোমাদের বুঝার সুবিধার জন্য অ্যাজাম্পশনগুলি বাংলাতে বিশদ ব্যাখ্যা করেছি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতায় তো আর বাংলাতে লেখা যাবে না। তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে সমাধান কি? চলো তাহলে দেখে নেওয়া যাক পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবে। Assumption. Assumptions provide a foundation for the accounting process. Four main assumptions are the monetary unit assumption, economic entity assumption, going concern assumption, and periodical assumption. 1. Monetary unit assumption. The monetary unit assumption requires that companies includes in the accounting records only transaction data that can be expressed in money terms. This assumption enables accounting to quantify, measure economic events. The monetary unit assumption is vital to applying the historical cost principle. This assumption prevents the inclusion of some relevant information in the accounting records. For example, the health of a company's owner, the quality of service, and the morale of employees are not included. The reason? Companies cannot quantify this information in money terms. Though this information is important, companies record only events that can be measured in money. 2. Economic entity assumption. An economic entity can be any organization or unit in society. It may be a company, such as Square Company Limited, a governmental unit, the state of Ohio, a municipality, Seattle, a school district, Jane-Aida District College, or a church, Southern Baptist. The economic entity assumption requires that the activities of the entity be kept separate and distinct from the activities of its owner and all other economic entities. To illustrate, Nujat Afreen, owner of Misha Industries, must keep her personal living costs separate from the expenses of the business. Similarly, J. Crew and Gap Inc. are segregated into separate economic entities for accounting purposes. 3. Time period assumption, or periodical assumption. Notice that the income statement, retained earnings statement, and statement of cash flows all cover periods of 1 year, and the balance sheet is prepared at the end of each year. The time period assumption states that the life of a business can be divided into artificial time periods and that useful reports covering those periods can be prepared for the business. 4. Going concern assumption. The going concern assumption states that the business will remain in operation for the foreseeable future. Of course, many businesses do fail, but in general it is reasonable to assume that the business will continue operating. Thanks for watching this video. If you like this video, please subscribe our channel. In associated with Mr. and Mrs. Smart Learning.